বাচ্চারা কখনো কখনো জীবনে ছোট ছোট ভুলের জন্য অনেক বড় ক্ষতিপূরণ করতে হয়। এই ভুলগুলো প্রায় সময় অবহেলা থেকে জন্ম নেয়, যেখানে প্রাণও যেতে পারে। এরকমই ভুল রজনীও করেছিল, যে মধ্যপ্রদেশের দিয়াবান জায়গায় আদিবাসীদের বিকাশের জন্য কাজ করছিল। হঠাৎ ওর ফোন এলো যে ওর বাবার শরীর ঠিক নেই, তাই তাড়াহুড়োতে অনলাইন টিকিট কাটতে বসে পড়ে। সেই রাত অমাবস্যার রাত ছিল। টিকিট হয়ে গেছে। টিকিট হয়ে যাওয়ার জন্য ও খুব খুশি ছিল, কারণ ও এটা জানতো না যে রাতে রেলওয়ে সাইডের টিকিট বুক হয় না। কিন্তু ওর কনফার্ম টিকিট বুক হয়ে গেছিল। চম্বল এক্সপ্রেস কোচ নম্বর 13, টাইম 2 AM। শুধু 2 ঘন্টা হাতে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। রজনী যত তাড়াতাড়ি নিজের লাগেজ রেডি করতে পারত করে 1 ঘন্টা সাইকেল চালিয়ে স্টেশনে পৌঁছে গেল। 2টো বাজবে বাজবে করছিল। ও গড, এখানে আমি ছাড়া তো আর কেউই নেই। যদি বাবার শরীর খারাপ না হতো তাহলে আমি কখনো এত রাতে এখানে আসতাম না। এটা কোথাকার ট্রেন দাঁড়িয়ে আছে? এটা তো আমারও ট্রেন, কোচটাও আমার। হ্যাঁ মা, ট্রেন পেয়ে গেছি। বাবা কেমন আছে? গ্রেট। হ্যাঁ, আমি 12টা 1টার সময় পৌঁছে যাব। রাখছি মা, ট্রেনে উঠছি। ওয়াও, সিটের নম্বরও 13। কারোর জন্য লাকি, কারোর জন্য আনলাকি। গড নোস আমার জন্য কি হবে। এই বগি তো কেউই নেই। কোথাও কিছু গোলমাল হচ্ছে না তো? বাদ দে সব রজনী, এত অ্যাডভান্স জগতে এইসব উল্টোপাল্টা কথা ভাবিস না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শুয়ে পড়, নাহলে পুরোটা দিন খারাপ হয়ে যাবে। আপনি কে? আমার নাম রজনী। আই এম সরি, রজনী আমার নাম। আর এই সিটটাও আমার। কারোর জন্য লাকি, কারোর জন্য আনলাকি। এই সিট নম্বর 13 আমার। আর আমার বাবার শরীর খুব খারাপ। আমি ওনাকে দেখার জন্যই আমার বাড়ি দিল্লিতে যাচ্ছি। প্লিজ আপনি যে কেউ হন না কেন, আমার চেহারার মেকআপ করে আমাকে বিরক্ত করবেন না। আমি আগে থেকে অনেক চিন্তায় আর ভয় পেয়ে আছি। এসব কি কথা বলছো? আমার বাবার শরীর খারাপ আর আমি যাচ্ছি দিল্লি। তুই ঠিক বলছিস, এই সব বাজে কথা, কিন্তু এই বাজে কথাগুলোই তোর জীবনের শেষ সফরের অংশ হতে চলেছে। তুমি তুমি কে? আমি এটা। ও গড, বাঁচাও বাঁচাও! এই ট্রেনে শুধু আমার অধিকার আছে রজনী। এখানে আমি ছাড়া আর কেউ তোমার ডাক শুনতে পাবে না। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও। ক্ষতি তো আমিও কখনো কারোর করিনি, কিন্তু এই বগিতে যখন আগুন লেগেছিল তখন আমার সাহায্য করার জন্য কেউ আসেনি। আমারও পরিবার ছিল, আমাকে ওরা তাদের কাছে পৌঁছতে দিল না। সেদিন থেকে আমিও কাউকে তার পরিবারের কাছে যেতে দিই না। কিন্তু তোমার সঙ্গে যা কিছু হয়েছে তাতে আমার কি ভুল বলো? হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে পড়ছি। তোকে এত সহজে মরতে দেব না। তুই এই বগিতে এসে খুব বড় ভুল করেছিস।
আমাকে মরার আগে এটা তো ভেবে নাও যে তোমার মরে যাওয়ার পর তোমার পেরেন্টস কত কষ্ট পেয়েছে হবে। তুমি কি এটাই চাও অন্য কারোর পেরেন্টসও সেইভাবে কষ্ট সহ্য করুক, আর তাদের বাচ্চাদেরকে যে মেরেছে তাকে দোষ দিতে থাকুক, আর তুমি এইভাবে বন্দি হয়ে থাকো? বলো, এই খুনি পর্ব কি এইভাবে চলতে থাকবে? তোমার মৃত্যুর দাম কত মানুষদের প্রাণ, বলো বলো। এক্সকিউজ মি, হ্যালো, উঠুন উঠুন। সে কোথায় গেল? কে কোথায় গেল? না, কিছু না। কিন্তু এত সকালে তুমি খালি স্টেশনে কি করছো? আমার রাতের ট্রেন ছিল, চম্বল এক্সপ্রেস। আমি কি তোমার টিকিট দেখতে পারি? দেখো, প্রথম কথা, চম্বল এক্সপ্রেস রাতে চলে না। ওটা এই স্টেশনে দুপুর 2টোর সময় আসে। আর বগি X13 গত 13 বছর ধরে ট্রেনে জোড়া হয় না, কারণ ওতে কবিতা নামের একটা মেয়ে শর্ট সার্কিটের কারণে পুড়ে মরে গেছিল। আমার মনে হয় কোনো টেকনিক্যাল এরারের কারণে আপনার টিকিটে ভুল টাইম আর X13 প্রিন্ট হয়ে গেছে। আমি ঠিক করে দিচ্ছি। আমার মরে যাওয়া বিবেককে জাগানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এখন কারোর ফ্যামিলি মেম্বার X13-এ চড়ে মরবে না। আমার পেরেন্টসও দিল্লিতে থাকে, করলবাগ 12/26-এ। প্লিজ তাদের কাছে গিয়ে একবার বলে দিও যে তাদের মেয়ে তাদেরকে খুব ভালোবাসতো। তাদের কবিতা। রজনী চিন্তায় অবহেলার সাথে টিকিট অবশ্যই বুক করে ফেলেছিল, কিন্তু ভাগ্যক্রমে আজ ও বেঁচে আছে। আর ওর কারণে আরও অনেক লোক মরতে মরতে বেঁচে গেছে, কিন্তু প্রত্যেকজনের ভাগ্য রজনীর মতো ভালো হয় না। বহুকাল থেকে আমরা একটা কথা শুনে আসছি যে মানুষ যা পোঁতে সেটারই ফসল কাটে। এর মানে হলো এটা যে কর্ম ঘুরে ফিরে আবার ফিরে আসে, আর প্রত্যেক কর্মের মূলধন আর সুদ সব পায়ে পায়ে জমা করে। বহু বছর আগে থেকে থাকা দিল্লির অমিতকে বেঙ্গালোরের এক আইটি কোম্পানিতে ম্যানেজারের পোস্টে চাকরি দিয়েছে। আর সেই কারণেই অমিত নিজের পরিবারের সাথে দিল্লি থেকে ব্যাঙ্গালোরে শিফট হচ্ছে। কিন্তু ও জানে না যে ওর পরিবারের কর্ম ওদের থেকে কি কি নিতে আসছে, যেখানে হবে মৃত্যুর খুনি খেলা। শিল্পা, মনে করে অ্যালার্ম লাগিয়ে নিও, এরকম না হয়ে যায় যে আমরা ঘুমিয়ে থাকবো আর স্টেশন চলে যাবে। ডোন্ট ওয়ারি বাবা, তোমার মেয়ে তোমার এই কাজটা আধ ঘন্টা আগেই করে দিয়েছে। গুনে গুনে 4টে অ্যালার্ম লাগিয়েছি। থ্যাংক ইউ আকৃতি, শুধু তুই আমার সব কাজ ঠিকভাবে করে দিস। তোর মায়ের ভরসায় যদি কোনো কাজ ছেড়ে দিই তাহলে বুঝে নিবি উল্টে কাজ বেড়ে গেছে। একটু বেশি হয়ে গেল নাকি অমিত? গুড নাইট। তোমার কাছে জল আছে? কে তুমি ভাই? রক্ত 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 রক্ত। অমিত, রক্ত। কি হলো? রক্ত বাবা, রক্ত। তুমি ঠিক আছো? রক্ত 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 রক্ত। বাবা, বাবা চোখ খোলো বাবা, কি হয়েছে? অমিত, কোথায় রক্ত? রক্ত রক্ত। অমিত চোখ খোলো, অমিত। শিল্পা, আকৃতি, এখানে এখানে একটা মেয়ে ছিল। ও ও ও আমার গায়ে রক্তের বমি করেছিল। রক্তবমি? কিন্তু এখানে তো কেউই নেই। মনে হচ্ছে দাদা কোনো খারাপ স্বপ্ন দেখে ফেলেছে।
এনাকে জল খাওয়ান। হ্যাঁ হ্যাঁ, নাও জল খাও। খুব খুব মারাত্মক স্বপ্ন ছিল। স্বপ্নের আর কি দাদা, কখনো হাসায় তো কখনো ভয় দেখায়। তুমি কে? আমার নাম কাল। পরের স্টেশনে নেমে পড়ব, পার্সির কেরে জাংশন। কিছু লোকের সাথে দেখা করার আছে ওখানে। আর আপনি কোথায় নামবেন? আমরা কুমাতুরু স্টেশনে নামবো। আমার স্টেশন থেকে পরের স্টেশনটাই, কিন্তু সামলে ওখানে এক ডাইনি ভূতের বাস রয়েছে। কেউ যদি কিছু ভুল কাজ করে থাকে তাহলে সে তাদেরকে ছাড়ে না। আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা কখনো কারুর কিচ্ছু খারাপ করিনি। আমার স্টেশন এসে গেছে, তাড়াতাড়ি দেখা হচ্ছে। এই লোকটা কেমন যেন অদ্ভুত মনে হলো আমার। অজানা লোকেদের কথা অদ্ভুত লাগাটা সাধারণ ব্যাপার বাবা। হুম। তাহলে হয়ে যাক হাই ফাই। অমিত আর ওর পরিবার তাদের হাসিতে ক্ষণিকের মধ্যে সব ভুলে গেল, কিন্তু অমিতের কপালে চিন্তার দাগগুলো দেখা যেতে শুরু হয়ে গেছিল। কিন্তু ওর চিন্তার থেকে বেশি ওকে স্টেশনের দিকে বেশি ধ্যান দেওয়ার ছিল, যেখানে ওদের নামার কথা ছিল। তুমাকুরু স্টেশন আসা মাত্রই 3 জন নেমে পড়ল। স্টেশনে ওদের 3 জন ছাড়া আর কেউই নামেনি। ওদের নামা মাত্রই ট্রেন আবার ছেড়ে দিল। 3 জন এবার স্টেশন থেকে যাবে যাবে করছিল, তখনই আকৃতির চোখ স্টেশনের এক কোণে এক লাইটের ওপর পড়ে যায়, যেখানে লাইট নেভা মাত্রই একটা সাদা কাপড় পরে মেয়েকে দেখা যাচ্ছিল। ওকে দেখে আকৃতির ট্রেনের ওই অজানা লোকটার কথাগুলো মনে পড়ে গেল। ওখানে এক ডাইনি ভূতের ছায়া প্রায় দিনই দেখতে পাওয়া যায়। যদি কেউ কিছু ভুল কাজ করে থাকে তাহলে সে তাকে একদম ছাড়ে না। বাবা বাবা দেখো, ওখানে কেউ দাঁড়িয়ে আছে। কোথায় আকৃতি? ওই যে বাবা, দেখো না, ওই যে ও ওখানেই দাঁড়িয়ে আছে। চলে যাও এখান থেকে, চলে যাও। আমার কাছে আসবে না বাবা, আমার কাছে আসবে না। আকৃতি শোনো, দাঁড়াও আকৃতি। আকৃতি, আকৃতি কি হয়েছে তোর? দাঁড়া। ছেড়ে দাও আমাকে, প্লিজ ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? ছেড়ে দাও আমাকে বাবা। হে ভগবান, আকৃতি হাওয়ায়। অমিত, কোথাও কোথাও এর পেছনে ডাইনি ভূতের বাস সত্যি নয় তো? শিল্পার কথা শুনে অমিত চিন্তায় পড়ে গেছিল। ও কিছুই বুঝতে পারছিল না যে আসলে এসব কি হচ্ছে। শিল্পার নিজের প্রশ্নের থেকে বেশি চিন্তা ওর মেয়ের জন্য হচ্ছিল। সেই জন্য ও অমিতের উত্তরের আগেই ও আকৃতিকে বাঁচানোর জন্য ওই দিকে দৌড়ে গেল। আকৃতি, আকৃতি। তখনই ওখান থেকে আরেকটা ট্রেন ক্রস করলো। ওই ট্রেনের দরজায় কাল দাঁড়িয়েছিল। অমিত ওকে যেতে দেখতে পেল। কাল হেসে যাচ্ছিল। এইসব দেখে অমিতের শ্বাস ফুলে যাচ্ছিল। ও শিল্পার পেছনে দৌড়তে লাগলো। শিল্পা, শিল্পা থামো। কে তুমি? আর আমার সাথে সব কেন করছো? প্লিজ, তুমি তুমি যেই হও না কেন আমার মেয়েকে ছেড়ে দাও। তুমি তুমি আমাদের সঙ্গে এরকম কেন করছো? আমরা তোমার কি কি ক্ষতি করেছি? প্লিজ, প্লিজ ছেড়ে দাও আমার মেয়েকে। যদি তুমি চাও যে আমি তোমার মেয়েকে ছেড়ে দিই তাহলে সত্যি বল। সত্যি? কেমন সত্যি? আমার সত্যি। আরতি, চলো, মনে তো পড়েছে। এবার সত্যিটা বল, না হলে তোর মেয়ে মরে যাবে। না না না, আমার মেয়েকে কিচ্ছু করো না। আমি তো যা জিজ্ঞেস করছি ওকে সব বলে দাও প্লিজ। নাহলে নাহলে আমাদের মেয়ে, প্লিজ বলে দাও অমিত। আজ থেকে 25 বছর আগে
এই স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে একটা কোম্পানি খুলেছিল। সেই কোম্পানিতেই আরতি খুব ভালো জব পেয়ে গেছিল। আমার মনে হলো যদি ও জব করতে লেগে যায় তাহলে আমার থেকে দূরে চলে যাবে। আরতি প্লিজ শোনো তো, কেন করতে চাও তুমি এই জবে? আর আমি আছি তো কাজ করার জন্য। ছেড়ে দাও এই জবটা আর আমার সঙ্গে পালিয়ে চলো। অমিত প্লিজ, তুমি চলে যাও এখান থেকে। আর এই জবটা আমি নিজের জন্য, আমার ফ্যামিলির জন্য করতে চাই, তোমার জন্য নয়। আমি তোমাকে কতবার বলেছি যে আমরা শুধুমাত্র বন্ধু। সেজন্য প্লিজ আমার পিছু করা বন্ধ করো। আর এই বিয়ের ইচ্ছেটাকে নিজের মন থেকে বের করে দাও প্লিজ। যদি তুই আমার না হতে পারিস তাহলে তুইও নিজের ইচ্ছে মতো কিছু করতে পারবি না। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! আমি আরতিকে অ্যাসিড ছুঁড়ে মেরে দিয়েছিলাম, কিন্তু আমার ভাগ্য ভালো ছিল যে আমি পুলিশের হাত থেকে বেঁচে গেছি। আর একদিন আমি এই শহর ছেড়ে দিল্লি শিফট হয়ে গেলাম, কিন্তু এই জায়গা আমাকে আবার সেখানেই নিয়ে এলো। আমাকে ক্ষমা করে দাও আরতি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করলাম। তুমি তো একে ক্ষমা করে দিলে আরতি, কিন্তু আমরা একে ক্ষমা করতে পারবো না। চলো আকৃতি। শিল্পা, আকৃতি প্লিজ আমার কথা তো শোনো। শিল্পা! কিন্তু শিল্পা আর আকৃতি অমিতের কথা শুনলো না। তখনই অপোজিট ডাইরেকশন থেকে একটা ট্রেন চলে আসে, যে কাল অমিতের বগিতে ছিল আর অন্য ট্রেনের দরজাতেও ছিল। সেই কাল এই ট্রেনের ইঞ্জিনের ড্রাইভারের সঙ্গে দাঁড়িয়েছিল। অমিত নিজের দিকে ওই ট্রেনটাকে আসতে দেখে আর নিজের গিল্ড থেকে চিরকালের জন্য পিছু ছাড়ানোর জন্য ট্রেনের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আর কালের ট্রেন ওকে নিজের সঙ্গে নিয়ে গেল। আমাকে ক্ষমা করে দিও প্লিজ। মানুষ যা ইচ্ছে করুক না কেন, খারাপ কর্মের ফল তাকে এক না একদিন ভোগ করতেই হয়। যদি আপনার মনে হয় যে আপনি লুকিয়ে বেরিয়ে খারাপ কাজ করে বেঁচে যাবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। কাল চিরকাল থেকে আমাদের সাথে সাথে চলে। চিন্তা করো না অনিতা, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না বিনয়, কিছুই ঠিক হবে না। আর মন খারাপ করার কোনো দরকার নেই অনিতা। মন খারাপ হবে না তো আর কি হবে বিনয়? কি কি করিনি আমরা বলো? পুজো পাঠ করেছি, দান করেছি, গরিবদের সাহায্য করেছি, বড় বড় ডাক্তারের কাছে গিয়েও দেখিয়েছি, কিন্তু পেলাম কি? এটা আমরা তো মা বাবা হওয়ার জন্য একেবারে যোগ্য, তাহলে কেন হতে পারছি না সেটাই জানি না। মনে হয় আগের জন্মে আমার হাতে কোনো পাপ হয়েছিল হবে, যে কারণে আমি এই জন্মে মা হতে পারছি না। তুমি তুমি আমাকে বিষ খাইয়ে দাও, আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না আর আমি। অনিতা, এসব কি যাতা বলছো? ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ধৈর্য ধরি বিনয়? কিভাবে বলো না, কিভাবে ধৈর্য ধরি আমি? আমি যখন কোনো বাচ্চাকে দেখি না বিনয়, তখন খুশি হওয়ার জায়গায় কান্না পায় আমার। নিঃসন্তান হওয়ার দুঃখ এত বেশি কষ্ট দেয় যে আমার মরে যেতে ইচ্ছে করে। অনিতা, তুমি সামলাও নিজেকে। এসব কি যাতা কথা বলে যাচ্ছ? কান্না বন্ধ করো, চুপ করো এবার। তুমি আমাকে তো চুপ করিয়ে দেবে, কিন্তু আমি জানি যে তুমিও ভেতর থেকে কষ্ট পাও, সেটা ভেতরেই চেপে রেখেছো। কিন্তু যদি তুমি আমাকে মারতে না পারো, তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করে নাও। যদি তার ভাগ্যটা আমার থেকে ভালো বেরোয়, এটা করলে অন্তত তুমি তো বাবা হওয়ার খুশিটা উপভোগ করতে পারবে। না অনিতা, না, এরকম মোটেই হতে পারে না। আমাদের সম্পর্ক বিয়ের থেকে অনেক বেশি দামি, ভালোবাসার বন্ধন এটা। সে যাই হোক না কেন,
আমি অন্য কাউকে বিয়ে করব না। জল খাও। ঠাকুর সাহেব, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলি। বলো। আগে ওই গ্রামের বাইরে শ্মশানের কাছে এক তান্ত্রিক বাবা এসে বসেন। আমি শুনেছি যে উনি তার শক্তি দিয়ে সবার দুঃখ কষ্ট দূর করে দেন। আমার পুরো বিশ্বাস যে ওনার আশীর্বাদে আপনারা সন্তানের সুখ অবশ্যই পাবেন। ব্যাস এটাই বলার ছিল ঠাকুর সাহেব। তোর জিভটা একটু বেশি চলতে লেগেছে প্রিয়াঙ্কা। কে তোকে অধিকার দিয়েছে আমাদের কথার মাঝে নাক গলানোর? চল যা এখান থেকে। কেন বকছো তুমি এই বেচারি অনিতা? এ তো আমাদের ভালোটাই চাইছে। যখন এত লোকেদের কথা শুনলাম তখন এর কথাটাও মেনে দেখতে কিছু সমস্যা নেই। দেখিয়ে নি একবার তান্ত্রিক বাবাকে, হতে পারে সেই কিছু চমৎকার করে দেয়। তান্ত্রিক বাবা শুধু রাতের বেলায় দেখা করেন। ওম হিম হুম শ্রীং হ্যাম হুম ক্লিম লিম হ্যাট 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 স্বাহা। ওম হিম হুম শ্রীং হ্যাম হুম ক্লিম লিম হ্যাট হ্যাট স্বাহা। কি চাই তোমাদের? কেন এসেছো আমার কাছে? বাবা, আমরা সন্তানের মুখ দেখার ইচ্ছে নিয়ে আপনার কাছে এসেছি। যে জন্য আমরা সব জায়গায় গিয়ে চেষ্টা করে দেখে নিয়েছি, কিন্তু আমরা নিরাশা ছাড়া আর কিছুই পাইনি। এখন আপনি আমাদের শেষ সম্বল বাবা। বাবার ঘরে যে কেউ আসে সে কখনো খালি হাতে বাড়ি ফেরে না। তোমরা সন্তান চাও? ঠিক আছে, দিয়ে দেব আমি তোমাদের সন্তান। আর কিছু? আপনি সত্যি বলছেন তো বাবা? বাবা কখনো মিথ্যে কথা বলে না মূর্খ মেয়ে। যদি তোর মনে এত বেশি সন্দেহ থাকে তাহলে রাস্তা তোর সামনে আছে। যেভাবে এসেছিস সেইভাবে ফিরে যা। না না বাবা, আমি সেটা বলতে চাইনি। আপনি যা বলবেন আমরা তাই করব। ভালো করে ভেবে নে, এখনো সময় আছে। কারণ একবার যদি তোমরা আমার বলা রাস্তায় পা দিয়ে দাও তাহলে ফেরাটা অসম্ভব হবে। আপনি আপনি রাস্তাটা বলুন বাবা, কি করতে হবে আমাদের? বলি দিতে হবে। বলি? আমরা আমরা তৈরি আছি বাবা, বলুন। বলি ছাগলের দিতে হবে নাকি মুরগির? বাবা আগেই বলেছিল যে রাস্তা খুব কঠিন, তোমরা এসব করতে পারবে না। আমরা ঠিক বুঝলাম না বাবা। তাহলে বোঝো, বলিটা ছাগল অথবা মুরগির নয়, একটা মানুষের দিতে হবে। মানুষের বলি? মানুষের বলি? হ্যাঁ, মানুষের বলি। একটা মেয়ের বলি, তাও আবার এমন একটা মেয়ের যার জন্ম অমাবস্যার দিনে হয়ে থাকবে। কিন্তু আমরা এরকম একটা মেয়েকে কোথায় খুঁজবো বাবা? তার জন্য তো আমি আছি। ওম হিম ক্লিম ব্যাট স্বাহা। এই মেয়েটাকে নিয়ে এসো আমার কাছে। এ তোমাদের আশেপাশেই থাকে। কাজের মেয়ে প্রিয়াঙ্কার ছবি বাবা। এই তো আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছে। এর বলে আমরা কিভাবে দিতে পারি? বলেছিলাম না, রাস্তা খুব কঠোর। কঠোর হতে পারলে তবেই সন্তানের মুখ দেখতে পারবে। যে রাস্তা দেখিয়েছে সেই তোমাদের আসল নিয়তি। বেশি ভেবো না। জীবন মরণ তোমাদের হাতে নেই। যার কপালে যতদিন লেখা আছে সে ততদিনই বাঁচবে। বাবা ঠিক বলছেন বিনয়, যার কপালে যতদিন সে ততদিনই বাঁচবে। আমরা তো কেবলমাত্র মাধ্যম। আর এরকম করে আমরা যদি সন্তানের সুখ পাই তো এতে ভুলটা কোথায়? এসে গেছেন আপনারা? বাবা কি বললেন ঠাকুর সাহেব? উনি বললেন যে আমরা মা বাবা হতে পারবো,
তোমার অনেক অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা। তুমি খুব ভালো কাজ করেছো আমাদেরকে তান্ত্রিক বাবার কাছে পাঠিয়ে। যদি মেয়ে হয় তাহলে আমরা তোমার নামের মতো একটা সুন্দর নাম রাখবো, প্রিয়া। আপনি খুব ভালো ঠাকুর সাহেব, যে আপনি এই গরিবকে এত সম্মান দিচ্ছেন। আপনাদের কাজটা ঠিকভাবে হয়ে যাক ব্যাস, আমি গোটা গ্রামে প্রসাদ খাওয়াবো। প্রিয়াঙ্কা, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। আরে আরে, এই আপনি কি বলছেন ঠাকুরাইন দেবী? ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আচ্ছা, আমি আসছি, অনেক দেরি হয়ে গেছে, আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। 1 মিনিট প্রিয়াঙ্কা, এইসব শুধু তোমার কারণেই হচ্ছে। এই খুশিতে আমি এই লাড্ডু নিজের হাতে তোমাকে খাওয়াতে চাই। হাঁ করো, হাঁ করো। ঠাকুরাইন দেবী, আমাকে দিন না, আমি নিজে খেয়ে নেব। আমি বললাম না, হাঁ করো। ঠাকুরাইন দেবী, আমার মাথা ঘুরছে, মনে হচ্ছে আমার বিপি কমে গেছে। কোনো ব্যাপার নয় প্রিয়াঙ্কা, তুমি এখানে বসে পড়ো, একটু বিশ্রাম নিয়ে চলে যেও। ওম হিম হুম শ্রীন হ্যাম হুম ক্লিম ব্লিম ভট ভট স্বাহা। এটা আপনি কি করছেন বাবা? ঠাকুর সাহেব, ঠাকুরাইন দেবী, এ আপনারা কি করছেন? আপনারা কোথাও তান্ত্রিকের টোটকা শুনে আমাকে মারতে যাচ্ছেন না তো? না না, এটা ভুল করছেন, এরকম করবেন না, আমাকে মারবেন না। আমার ছোট ছোট বাচ্চা আছে, ওরা আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে, আমাকে যেতে দিন। ঠাকুরাইন দেবী, আপনার বাচ্চার জন্য আমার বাচ্চাদের অনাথ করবেন না। অনেক হয়েছে মেয়ে, তোকে শয়তান নতুন সৃজনের জন্য বেছে নিয়েছে। তোর তো খুশি হওয়া উচিত, খুশি হয়ে যা। না না, এটা হতে পারে না। কি হয়েছে বাবা? অনর্থ হয়ে গেছে, অনর্থ হয়ে গেছে। অনর্থ? কিরকম অনর্থ বাবা? এটা কি হচ্ছে বাবা? মূর্খ লোক, সবকিছু দেখেও কিছু বুঝতে পারছিস না? এ আমার তান্ত্রিক বিদ্যা উল্টো পড়ে গেছে। তোমরা সবাই কি ভেবেছিলে? আমাকে বলি দিয়ে আমার বাচ্চাদের অনাথ করে তোমরা সন্তানের সুখ পেয়ে যাবে? এটা আমার ভুল ছিল যে আমি তোমাদেরকে এই ভণ্ডামি তান্ত্রিকের কাছে পাঠিয়েছিলাম। আগে আমি মরেছি, এবার তোমরা সবাই মরবে। না, আমি তোমাকে এমনটা করতে দেব না। ওম হিম হুম শ্রীন হ্যাম হুম ক্লিম ব্লিম ভট স্বাহা। না প্রিয়াঙ্কা, আমাদের ক্ষমা করে দাও, আমরা সন্তান পাওয়ার জেদে অন্ধ হয়ে গেছিলাম, ক্ষমা করে দাও আমাদের। ভালো কর্ম যারা করে তারা ভগবান দেখতে পায়, আর যারা খারাপ কর্ম করে তারা পায় অকাল মৃত্যু। যদি খারাপ কাজ করো তখন পরিণামটা খারাপই হবে। শুনেছিলাম যে হাজার ভ্রষ্টাচারীদের পালা যখন যখন কোনো ইমানদার পুলিশ অফিসওয়ালাদের হাতে পড়ে যায় তখন তাদের ঘুম নষ্ট হয়ে যায়। কিন্তু এই শোনা কথাগুলো আমি আইএস অফিসার রণসিংহের মধ্যে দেখেছি, যে মুম্বাইয়ে যারা ড্রাগস সাপ্লাই করতো তাদের ঘুম নষ্ট করে রেখেছিল, মরার আগেও আর মরার পরেও। টাকা পুরো আছে, পুরো 250 গ্রাম আছে, কিন্তু এটা তুই বিক্রি কোথায় করবি? পুরো মুম্বাইতে আমাদের অলরেডি সেট আছে, ওখানেই যেখানে কেউ বিক্রি করে না। মানে মানে বান্দ্রা পোর্ট। পাপ্পু খরা জমিতে ফসল উৎপাদন করতে খুব পছন্দ করে। যে জায়গাটার কথা বলার সময় তুই যে বড় বড় ডায়লগ মারছিস না পাপ্পু সাহনি, এখানে যারা ড্রাগস বিক্রি করে তাদের পেছনে বাঁশ থাকে, আইএএস অফিসারের ভূত আছে ওখানে।
জানি রে, ওই আইএস অফিসার না, যাকে আশিতে মস্তানদের গুন্ডারা বস্তায় ভরে দড়ি দিয়ে বেঁধে ওখানে বান্দ্রা পোর্টের সামনে সমুদ্রের সামনে ছড়ে দিয়ে ফেলেছিল। আরে সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত ওই এরিয়াতে গিয়ে যারা যারা ড্রাগস বিক্রি করেছে ওরা লাশ হয়ে তবেই ফিরেছে আমার বন্ধু। হ্যাঁ, এইসব বাজে কথা গো বর্দা, ভূত প্রেত বলে কিচ্ছু হয় না। আজ আমরা ওখান থেকে শুরু করব। বয়সে তোর থেকে আমি অনেক বড়, আমার কথাটা বোঝ, ওদিকে যাস না। ছাড়ো না বর্দা, তুমি শুধু ব্রড স্ট্যান্ডটা দেখো, নোটগুলোর আদান প্রদান দেখো। পুরো পুলিশ ডিপার্টমেন্ট এটাই ভাবে যে বান্দ্রা পোর্টে আইএস অফিসারের রণসিংহের ভূত রয়েছে ওখানে, সেই জন্য ওরা ওখানে রাউন্ড দিতে আসে না। আর এই সুযোগের লাভ উঠিয়ে আমরা ওখান থেকে সব অপারেটিং করব আর লক্ষ কোটি টাকা কামাবো। এটাই তো আমাদের স্ট্র্যাটেজি দাদা। আসছি। এই দাঁড়া, আমি জানি তুই আজকের পর এখানে কখনো ফেরত আসবি না, তাই এটা রাখ, মরার আগে পুরো মজা নিয়ে নে। থ্যাংক ইউ দাদা। বড় দাদা পরিষ্কার শব্দে পাপ্পুকে বুঝিয়েছিল যে বান্দ্রা ফোর্টে ড্রাগস বিক্রি করা মানে রণসিংহের ভূতের হাতে মারা পড়া, কিন্তু নিজেকে বাহাদুর ভাবে পাপ্পুর খনি ওখান থেকে ডাক দিচ্ছিল। ও কি করেই বা থেমে থাকতো? আরে পাপ্পুদা, কোনো নেশাখোর লোক এখানে আসার জন্য তৈরি হচ্ছে না। হ্যাঁ তো, সবাই বলছে এখানে এলে তাহলে রণসিংহ ওদের মেরে ফেলবে। এখন তো আমাকেও ভয় লাগতে শুরু হয়ে গেছে। আমার এখানে আসা উচিত হয়নি। ভাই, রণসিংহ সত্যি এসে গেলে তখন? আমরা এতক্ষণ ধরে এখানে আছি, কেউ এসেছে? সব বাজে কথা রে আমার লেমকা গজা, এখানে কোনো ভূত থাকে না, এই সব মন গড়া গল্প। যাই হোক, এই ভয়ের পরিবেশ বদলাতে একটু সময় তো লাগবে, লাগাবো। কিন্তু ওপেনিং ডেতে বনি তো করতেই হবে। কিছু টাকা আছে পকেটে নাকি খালি ঘুরছিস? আছে তো দাদা, এই যে 355 টাকা। আর আমার কাছে দাদা 150 আছে। যেটা আছে বনির জন্য যথেষ্ট। এটা ধর, এখন এটা বিক্রি কর বা খা। মাল তোদের, পুরো 5000 টাকার পরিষ্কার মাল। মজা কর। চল এবার, কাল নতুন ভাবে ফিল্ডিং করব। ও গড, রণসিংহ! রণসিংহের এলাকায় ড্রাগস বিক্রি করার অপরাধে রণসিংহ তোমাদের 3 জনকে মৃত্যুর শাস্তি শোনাচ্ছে। মৃত্যুর থেকে যদি এতই ভয় পাও, তাহলে এখানে এসে ড্রাগস বেচা উচিত হয়নি তোমাদের। এবার তোর নম্বর। আজকের গল্প থেকে আমরা এই শিক্ষাই পেলাম, যদি তুমি ভুল কাজ করো তাহলে এক ইমানদার অফিসারের থেকে একটা নয়, দুটো নয়, বরং একটা শহরের দূরত্ব বজায় রাখো, কারণ তারা মরে যাওয়ার পরেও নিজের ডিউটি পালন করে।